সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তলে তলে প্রকাশ্যে কেউ কিছু বলছে না, আমাদের এখন সম্পর্কের একটা সুবাতাস বইতে শুরু করেছে, কিন্তু আবার সময় খানিকটা না পেরোতেই সব আবার উলটপালট হয়ে যাচ্ছে। তো আপনি কি মনে করেন যে বিপদ যাহার জন্য প্রযোজ্য কেটে গেল, নাকি আশঙ্কা করবার কিছু আছে এখনো? এবং যেটা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন যে এই যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া এটা সম্ভব না, এমনকি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়, যে কথা আমরা গত কয়েক মাস ধরে বাংলাদেশে আলোচনা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র হয়তো অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে আসলে থেমে গেছে বা আর কিছুই করবে না, ধন্যবাদ, দাঁত সব হারিয়ে ফেলেছে। ধন্যবাদ আপনাকে। মানে আমেরিকা নখদাঁত হারিয়ে ফেলার তো কারণ নেই। কথা হচ্ছে আমি এখন কাউকে আঁচড় বা কামড় দেব না, আপাতত কৌশলগতভাবে সে ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আমেরিকা কিছু করবে না, কিছু করছে না, বিশেষ করে নির্বাচনের পর থেকে সরকারের দিক থেকে, মানে সরকার এই যে মানে পরিস্থিতি যা তৈরি হলো তার পেছনে সরকার একটা বড় দায় আছে। কেন দায় আছে বলছি, ওটা সরকার কিছু করারও ছিল না। যখন আমাদের মনে আছে ইলেকশনের পর সবচেয়ে জুনিয়র যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের, যিনি আমাদের এই সাউথ এশিয়ার ইন্ডিয়া ছাড়া অন্য দেশগুলোর ডেস্ক দেখেন, আফরিন আক্তার, তার সাথে জো বাইডেনের একজন অ্যাডভাইজার আইলিন লাউবাকার, ওনারা আসলেন, এসে এনগেজমেন্টের কথা, তাদের স্টেটমেন্টের সব ক্রিটিসিজমের পরও এনগেজমেন্টের কথা আছে। এরপর ডোনাল্ড লু আসলেন, আমি লাস্ট অংশটার কথা যদি বলি, উনি অ্যাপারেন্টলি, মানে ব্যাপারটা হচ্ছে আপনি আসলে, আমাদের তো কনফার্মেশন বায়াস আছে, আপনি কোন অংশটা পড়বেন। ডোনাল্ড লু বলছেন উনি পেছনের দিকে তাকাবেন না, আমরা সামনে এগিয়ে যেতে চাই, অনেকে হেডলাইন করলো। ডোনাল্ড লু এর পুরো বক্তব্যটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে শুনলাম। উনি বলেছেন হার্ড ইস্যুজ আছে, এগুলো এটার জন্য আমাদের এই করতে হবে, এবং লাস্টে এসে বলছেন আমরা করাপশন নিয়ে একসাথে কাজ করতে চাই। এই কথা কিন্তু উনি ওনার এই সাংবাদিকদের সাথে যে সামান্য কয়েকটা বাক্য বলেছেন তার মধ্যে ছিল। কথার কথা, আমরা তো কেউ চাইলে এটাকে হেডলাইন করতে পারতাম, আমরা অনেকে হেডলাইন করি নাই। সো এত ওয়ার্মথ দেখাচ্ছি, কিন্তু তারপরও কিন্তু এটা ছিল। আর আমরা আসলে যদি চারপাশে একটু চোখ কান খোলা রাখি তাহলে আমরা বুঝবো আমেরিকা, ধরুন একটা নির্বাচন হয়েছে, যেটা এভাবে হোক আমরা ওদের আগের অবস্থা বা যা যা করতে চাইছিল তাতে ধারণা করতে পারি যে এমন একটা নির্বাচন তারা চায়নি, কিন্তু নির্বাচনটা হয়েছে। এবং তারপরে ইভেন যদি আরো ধরুন, আমাদের তো কোনো অ্যাকশন নেয়ই নাই, কম্বোডিয়ার সাথে তো আরো সিরিয়াস অ্যাকশন নিয়েছে। আপনি সার্চ করুন, এখন এই ফেব্রুয়ারিতে ডোনাল্ড লু, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, ওদের আবার সাউথ ইস্ট এবং প্যাসিফিকের আরেকজন আন্ডার, অনেকগুলো তো, ওরা যেহেতু দুনিয়ার চালায় সোজা সাপটা এভাবে যদি বলে, অনেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে যাদেরকে ভাগ করে দেওয়া আছে। উনি এই ফেব্রুয়ারিতে কম্বোডিয়াতে গেছেন, তো দেখা করে এসছেন, ওখানে একই রকম পজিটিভ নেগেটিভ চাপও আছে। সো আমেরিকা তার এনগেজমেন্ট চালায়, কিন্তু সরকার করেছে কি, এই আশাটাকে দে আর ইন্টারেস্টেড টু সেল। কারণ এটা সেল করার কারণ ছিল, কারণ হলো আমরা দাওয়াত দিয়ে আনিনি, এবং তারা সেল করতে চেয়েছে একটা কারণে, বিশেষ করে ধরুন যাকে, সরকারকে যারা ক্ষমতায় রাখে, একটা সরকারকে তো জনগণ ক্ষমতায় রাখেনি, তাকে ক্ষমতায় রাখার জন্য দেয়ার আর সাম পাওয়ার্স। দেশের মধ্যের কথা আমরা যদি বলি, এখানে বিউরোক্রেসি আছে, এখানে পুলিশ আছে, এখানে দেয়ার আর সাম বিজনেস এলিটস আছে, তাদেরকে আপনার এক ধরনের সান্ত্বনায় যে দেখো আমাদের কিন্তু সব ঠিক হয়ে গেল, এটা সরকারই এই হাইপটা তৈরি করেছে। সরকার কিন্তু এই জায়গায় খুব বেশি রেস্ট্রিকটিভ ছিল না, অথচ যদি আমরা দেখি এর মধ্যে কিন্তু বার্তা ছিল, এবং প্রধানমন্ত্রী কিন্তু বার্তাটা ধরতে পেরেছেন বলে আমি ধারণা করি। আমেরিকার যে মানবাধিকার রিপোর্ট ছিল, সেই রিপোর্টটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্চা আমাদের মিডিয়াতে হয় না। ইট ওয়াজ আ ভেরি টাফ রিপোর্ট। এত যদি খাতির হয়, ওই রিপোর্টটা এত টাফ হওয়ার কথা ছিল না। এবং মজার ব্যাপার, প্রধানমন্ত্রী কিন্তু ওনার সংবাদ সম্মেলনে এই মানবাধিকার রিপোর্ট নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ এবং উষ্মা জানিয়েছিলেন। উনি কিন্তু ওইটা রাইটলি আইডেন্টিফাই করেছেন এবং পাল্টা কথা বলতে শুরু করেছিলেন। এখন জেনারেল আজিজের উপরে এসছে, স্যার যেটা বলছিলেন এটাকে ডাউন টোন করার চেষ্টা করা হচ্ছে, যেটা একেবারেই সঠিক না। আমি এই স্যাংশনটা নিয়ে দু একটা কথা একটু বলতে চাই। সামনে কিন্তু আমাদের এটা নিয়ে খুব সিরিয়াস সমস্যা আছে। এটা যে ধারায় দেয়া হচ্ছে 7031C, এটা সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। মানে ক্লিপ্টোক্রেসির বাংলা মানে হচ্ছে চোরদের শাসন, সোজা বাংলা যদি বলি। এখন একজনকে চোর বলছেন তা না, মানে এটার মাধ্যমে আমরা ক্লিপ্টোক্র্যাটিক স্টেট ও রেজিম গুলোকে শায়েস্তা করতে চাই, কথাটা এইরকম। এবং জনাব মানে আজিজকে যখন শাস্তি দেওয়া হচ্ছে, যখন এটাকে ইগনোর করার চেষ্টা করা হচ্ছে, মানে জাস্ট আপনি যদি স্টেট ডিপার্টমেন্টের স্টেটমেন্টটা পড়েন, তার মধ্যে বাংলায় করলে ক্লিয়ারলি লেখা আছে
যে তার সময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন করা হয়েছে মানুষের এবং জনগণের আস্থা কমিয়ে ফেলা হয়েছে। তো আপনি যদি স্টেটমেন্টটুকুও পড়েন তাতে ইটস ভেরি ক্লিয়ার যে ওনাকে শাস্তি কেন দেওয়া হয়েছে। আর রিডিং বিটুইন লাইনস হচ্ছে উনি এই জায়গায় এগুলো করতে পেরেছেন, কাজ করতে পেরেছেন কারণ তাকে করতে দেয়া হয়েছে। এই জায়গা থেকে উনি তো যে এমনি এমনি করে ফেলেছেন তা না, তার অপোজিশনগুলো ব্যবহার করেই করেছেন। সুতরাং আমি এই জায়গাটাকে খুব ইম্পর্টেন্স দিতে চাই এবং আমি আরেকটা জিনিসও যোগ করব। এর আগে আমাদের যে স্যাংশনগুলো এসেছিল র্যাবের যারা ছিলেন, এই যে এক্স আইজিপি যারা বেনজিরও ছিলেন, তার মধ্যে আমাদের প্রেজেন্ট আইজিপিও আছেন, সেখানে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য ম্যাগনিটস্কি অ্যাক্টে দেওয়া হয়েছিল। ম্যাগনিটস্কি অ্যাক্টে কিন্তু করাপশন নিয়েও দেওয়া যায়, কিন্তু এবার বাংলাদেশে প্রথম একজন স্যাংশন পেলেন যিনি করাপশনের জন্য পেয়েছেন। এটা কেন খুব সিগনিফিকেন্ট, আমি একটা উদাহরণ দিই। ধরুন একজন সচিব আছেন, উনি কিন্তু মোটা দাগে হিউম্যান রাইটস খুব বেশি ভায়োলেট করেন না। হিউম্যান রাইটস ভায়োলেশন সাধারণত আপনি ল এনফোর্সিং এজেন্সিদের সাথে জড়িত থাকে। উনি তো মনে করেন যে না, আমি তো এটা করি না, আমি তো হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য পেয়েছে। একজন সরকারের অলিগার্ক, যিনি সরকারের পার্ট হয়ে সরকারকে ক্ষমতায় অন্যায়ভাবে থাকা বা প্র্যাকটিস করার জন্য শুরু করেন, উনিও বলেন না, আমাকে তো সরাসরি দেখা যাচ্ছে না টু ভায়োলেট, যে আমি হিউম্যান রাইটস ভায়োলেট করছি। কিন্তু যখন করাপশন নিয়ে আপনি ব্যবস্থা নেওয়া শুরু করছেন, দ্যাট মিনস যে কেউ এর মধ্যে পড়তে পারেন, এভরিবডি, যে কেউ করতে পারেন। তো এটা একটা নতুন ডাইমেনশন, এটা ক্লিয়ারলি বলা হলো। এবং আপনাদের দুজনের নিশ্চয়ই স্মরণ থাকবার কথা, মিস্টার নেফিউ এসেছিলেন, যাকে স্যাংশন এক্সপার্ট হিসেবে বলা হয়, এবং তার একটা বইও আছে। এবং নেফিউ যখন বাংলাদেশের ফরেন সেক্রেটারির সঙ্গে অফিসিয়াল মিটিং করলেন, তারপরে কিন্তু ফরেন সেক্রেটারি বলেছিলেন যে তারা দুর্নীতি নিয়ে কথা বলছে এবং তারা এই বিষয়ে কিছু কাজ করছে। এবং তখন সাংবাদিকরা, আমার যদ্দূর মনে পড়ে, স্যাংশনের ইস্যু নিয়ে প্রশ্ন রেখেছিলেন। তখন তার কথা একটু মৃদু ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে সেই আলোচনাটা তারা তখন করেছে। একদম, আমি মনে করি দুর্নীতির ব্যাপারটা হচ্ছে মানবাধিকারের ইস্যুর চাইতে দুর্নীতির আমব্রেলাটা অনেক বেশি বড়, অনেক বেশি বড়। এবং একটা কথা মনে রাখতে হবে, একটু সরাসরি কয়েকটা কথা বলি। যেমন ধরুন, আপনি এই সরকার যেভাবে ক্ষমতায় আছে তার সে কি করছে, ক্ষমতায় আপনি যদি জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকেন, আপনাকে অবশ্যই হিউম্যান রাইট ভায়োলেট করতে হবে, উপায় নাই। আপনি বিরোধী দল মত যে কাউকে আপনি স্টেটের যে অ্যাপারেটাস আছে সেগুলো ইউজ করে আপনি তাকে দমন করবেন, আপনাকে মানবাধিকার লঙ্ঘন করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করতে হবে। এখন আপনি যারা এই কাজটা আপনার হয়ে করবে, তাকে আপনি কিভাবে রিওয়ার্ড দেবেন? তাকে আপনি রিওয়ার্ড দেবেন, তুমি তোমার মতো করে করাপশন করতে থাকো। আমি একটু অপ্রাসঙ্গিক, তারপর আনি যারা বেনজিরের কথা। মানে আমি না সংখ্যাগুলো শুনে অবাক হই। মানে দুদক বলছে, এগুলো এখন আর বাইরের কোনো পত্রিকা বলছে না, দুদক বলছে প্রথম 83 দলিলে 115 একর 345 বিঘা জমি ছিল, পরে আবার আরো 100 কতটা দলিলের সম্পদ ক্রোক করতে বলেছে। গুলশানে একদিনে 4টা ফ্ল্যাট কিনেছেন ওই ভদ্র, একদিনে। এই যে এত কিছু যার সোফার আমাদের সামনে আছে, এগুলো কি আসলে হঠাৎ করে হয়ে গেছে? আমাদের এত গোয়েন্দা সংস্থা, সিভিল মিলিটারি গোয়েন্দা সংস্থা, কেউ কি এগুলো জানতো না? আসলে জানতো। সো আপনি আসলে ট্রেড অফ করছেন যে তুমি আমাকে ক্ষমতায় রাখার জন্য তুমি তোমার অবৈধ বল প্রয়োগ করো, মানবাধিকার লঙ্ঘন করো, তোমাকে আমি রিওয়ার্ড কিভাবে দিচ্ছি? রিওয়ার্ড হচ্ছে তুমি তোমার মতো করে করাপশন করতে পারো। আমেরিকা যখন করাপশনকে ধরতে শুরু করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা মেজর সংকট তৈরি করবে। কারণ এই করাপশনটা করতে যদি কারোর মধ্যে দ্বিধা শুরু হয়, তখন দেখা যাবে সেটা আলটিমেটলি তার যেন তেন করে তার ক্যাপাবিলিটি বা তার পাওয়ার যেটা আছে সেটা ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এই বিবেচনায় আমি এটাকে একটা জিনিসকে আপনাদের দুজনের কারো মনে হয় যে তারা যেহেতু মনে হচ্ছিল যে নভেম্বরের 2+2 ডায়ালগের পর থেকে আর কোনো অ্যাকশন দেখা যাচ্ছিল না, কোনো কথাবার্তা শোনা যাচ্ছিল না, জাস্ট আফটার ইলেকশন একটা স্টেটমেন্ট দেয়া, এবং আফরিন আক্তার যখন আসলেন তখন বিরোধী দল সিভিল সোসাইটির সঙ্গে সাক্ষাৎ করলেন, এর বাইরে তেমন কোনো কথা শোনা যাচ্ছিল না। যদিও স্টেট ডিপার্টমেন্টের থেকে ম্যাথিউ মিলার বারবার বলছিলেন যে তারা আগের জায়গায় আছে এবং তাদের কোনো যখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে। কিন্তু আপনাদেরকে মনে হয় যে এই যে জেনারেল আজিজের উপরে যে স্যাংশন, এর পরেও এই ধারাটা অব্যাহত থাকবে না? এখানে আবার মানে অনেক জায়গায় যেখানে মনে হচ্ছিল যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, হঠাৎ করে এটার আশার গুরুত্বটাকে, এবং কেউ কেউ বলছেন যে তিনি তো রিটায়ার্ড করে গেছেন 3 বছর আগে, তাকে দিয়ে লাভ কি? যারা আছে দায়িত্বে তাদের উপরে না দিলে কি লাভ হবে? কিসের ডেমোক্রেসি, কিসের নির্বাচনের কথা যুক্তরাষ্ট্র বলল কি আর করলো কি? আমি এখানে একটা জিনিস মনে করি, যেমন আপনার কাছ থেকে শুনবো আমি এটা। বেনজির সাহেবের উপরে যেটা হলো, সরি আজিজ সাহেবের উপরে যেটা হলো,
মানে এটা নির্বাচনের আগে যে ভিসা পলিসি ঘোষণা করা হয়েছিল এটা সেটার পার্ট না ফর শিওর, কারণ ওখানে বলা হয়েছে যে আপকামিং নির্বাচনে যারা ইলেকশনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, এটা আরো আগের। কিন্তু উনিও একটা নির্বাচনের সময় ছিলেন 18 সালে, যেটাতে প্রচুর ইলেকশন নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে, রাতে ব্যালট বাক্স ভরার অভিযোগ, খুব ক্রেডিবল অভিযোগ আছে, সেরকম একটা নির্বাচনের সময় ছিলেন। আর অ্যাকশনটা নেয় আসলে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এটা এক ধরনের, আমরা করতে পারছি না আই ওয়াশ, আমি আবার এটাকে ঠিক এভাবে দেখতে প্রস্তুত না। মানে প্রথম কথাটা হচ্ছে এই আই ওয়াশ করে আমেরিকা কি অর্জন করলো, কি প্রয়োজন আছে, যে আই ওয়াশ কার উদ্দেশ্যে? ধরলাম জনগণ এক্সপেক্ট করেছে, জনগণ যদি গ্রহণ না করে এই আই ওয়াশের তার কোনো প্রয়োজন নেই। রাদার আমি মনে করি এই ব্যবস্থাটা নিয়ে যে আপনি কখনো না কোনোভাবে এই রেজিমকে অন্যায়ভাবে যদি সার্ভ করে থাকেন এবং তার করতে গিয়ে আপনি যদি অন্যায় করে থাকেন, সেটার জন্য আপনাকে আসলে মাসুল দিতে হবে, এই মেসেজটা দিয়ে রাখা। আরেকটা কথা একটা খুবই জরুরি, সেটা হচ্ছে একটা নির্বাচন হয়ে গেছে কিন্তু আমেরিকার তো কতগুলো এক্সপেকটেশন আছে। আমেরিকা মূল কৌশল কি এই জোনে? মূল কৌশল হচ্ছে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যখন করেছে, উপরে উপরে অনেক কথা বলা আছে, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক করেছে, ওর আসলে উদ্দেশ্য হচ্ছে চায়না কন্টেইনমেন্ট, প্লেন অ্যান্ড সিম্পল। সুতরাং সরকার চায়নার দিকে অনেক বেশি ঝুঁকে যাবে, সেই জিনিস আসলে কোনোভাবেই আমেরিকার দিক থেকে নেওয়া হবে না। ফলে আমি মনে করি এই পদক্ষেপগুলো তার উপরে ক্রমাগত আসতে থাকবে যদি সে এই ক্ষেত্রে অনেক বেশি সেই দিকে চায়নার ফুটপ্রিন্ট বাড়ার মতো পরিস্থিতি হয়। যেমন ইন্টারেস্টিংলি ভারতে নির্বাচন হচ্ছে, প্রধানমন্ত্রী হয়তো প্রথম চায়নাতেই যেতেন, কিন্তু ভারত কি মনে করতে পারে, যেহেতু ভারতের সাথে যে ধরনের সম্পর্কের কথা বলা হয়, সেই নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে সরকার গঠন হলে ভারতে গিয়ে চায়না যাবেন। এবং বাংলাদেশে এই মুহূর্তে চাইনিজ ফুটপ্রিন্ট আরো বাড়ার প্রবাবিলিটি আছে, কারণ সরকার ইজ ইন সিভিয়ার ইকোনমিক ক্রাইসিস অলরেডি। চায়না এবং আওয়ামী লীগের একটা বড় প্রতিনিধি দল এই মুহূর্তে চায়না একটা 14 দলের অংশ হিসেবে গেছে, আর একটা পুরো আওয়ামী লীগেরই গেছে, প্রায় 45 জনের সম্ভবত। আর একই সাথে যেটা জরুরি, চায়না সরকারকে খুবই আগ্রহী $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান, আই রিপিট ইউয়ান এর ঋণ দেয়া। ইউয়ানের ঋণ যদি আপনি নন স্ট্র্যাটেজিক কিছুতেও দিয়ে থাকেন, এটা আসলে আমেরিকা খুব সহজে নেবে না। একই সাথে তিস্তা প্রজেক্ট নিয়ে চায়নার খুব বড়, আমরা অনেকে খেয়াল করিনি, নির্বাচনের আগে এমনকি নির্বাচনের পরেও চাইনিজ অ্যাম্বাসেডর যতজন মন্ত্রীর সাথে দেখা করেছেন ডেলিবারেটলি তারা তিস্তা প্রজেক্টের কথা বলেছেন। এদিকে পাল্টা ভারতের পররাষ্ট্র সচিব রীতিমতো এসছেন আসলে এই একটা জায়গায়, কারণ প্রধানমন্ত্রীকে এই ব্রিফ দেয়া যে আমরা চাই, এটা ঝুলিয়ে দেয়া, কিন্তু চায়নার এই স্ট্র্যাটেজিক ইন্টারেস্টগুলোও আছে। সুতরাং এই ব্যাপারগুলো আমেরিকা সিরিয়াসলি লক্ষ্য রাখবে এবং আমি বিশ্বাস করি এই ধরনের পদক্ষেপ একজন বা আরেকজন এভাবে করে, এবং বিভিন্ন রকম, আমরা হয়তো দেখবো কোনো একজন ব্যবসায়ীর বিরুদ্ধে নেওয়া হবে, আমরা হয়তো দেখবো কোনো একজন আমলা যাকে আমরা অ্যাপারেন্টলি দেখি নাই যে উনি লাঠি নিয়ে বিরোধী দল পেটাচ্ছেন, তেমন কারো বিরুদ্ধে, এইরকম নানান ডাইমেনশন ওরা খুলবে বলে আমি মনে করি।